দর্শক, শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার সর্বশেষ খবর জানাচ্ছিল আমাদের সহকর্মী আফজাল হোসেন। দর্শক, এই মুহূর্তে চলে যাব ধানমন্ডি ৩২-এ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিফতা গালিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনি দেখছেন যে আমরা আছি ধানমন্ডি ৩২-এ। গতকাল ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির মৃত্যুতে আসলে শোকাহত জনতা আসলে মূলত ধানমন্ডি ৩২-এ আসে। তারা রাত ঠিক ১২টার একটু পরই তারা মূলত ধানমন্ডি ৩২-এ আসে। এসে তারা বিক্ষুব্ধ জনতা তারা এখানকার বাড়ির যে অংশবিশেষ রয়েছে অংশবিশেষ নিয়ে তারা মূলত তারা ভাঙার ব্যাপকভাবে তারা চেষ্টা করে, কিন্তু তারা আসলে তাদের কাছে যন্ত্রপাতি না থাকায় তারা মূলত খুব বেশি পেরে উঠছিল না। কিন্তু এরপরে তারা কিছুক্ষণ পর তারা একটু ভেপো কালেক্ট করে এসে তারা, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, তারা ভেপো কালেক্ট করে আস্তে আস্তে ভাঙা রাত থেকেই তাদের ভাঙা শুরু করেছে। এই যে আমি যদি আশেপাশে দেখাতে চাই যে এখানে উৎসুক জনতা এবং বিক্ষুব্ধরা এখানে এসে তারা রাত থেকে মূলত তারা তাদের ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, এই ধ্বংসবিশেষ, এটি বাকি যে ধ্বংসবিশেষ রয়েছে সেটি ভাঙার চেষ্টা তারা করছে। দেখছেন যে এখানে এই পাশের যে ছাদ যেটি রয়েছে, এই ছাদটি মূলত গতকালকে তারা ভেঙে ফেলেছে। ভাঙাতে মূলত কালকে আমরা জেনেছি যে একজন আহত হয়েছে। তো এটা আমরা জানতে পেরেছি। এবং আপনি দেখছেন যে বেলা বাড়ার সাথে সাথে এখানে আশেপাশে মানুষজন আরও বেশি জড়ো হয়ে তারা মূলত জানাতে চাচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আসলে পূর্বে এবং এখন পর্যন্ত যারা দাঁড়িয়েছে তারা আসলে এই ধরনের পরিণতি তারা কখনোই কামনা করে না। তারা বলছেন যে বিপ্লবী যারা তারা এভাবেই করা হচ্ছে। তো আমরা এখানে একজন এর সাথে আমরা একটু কথা বলতে চাইবো এবং জানতে চাইবো তিনি কখন এসেছেন, এবং তার মধ্যে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাইবো যে আসলে গতকাল রাতে যে আমাদের ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির মৃত্যুতে আসলে বিক্ষুব্ধ জনতা এখানে এসেছে এবং তারা আসলে কী করতে চায় এবং জাতিকে তারা এই যে তার মৃত্যুতে আসলে কী বার্তা দিতে চায় আমরা একটু জানতে চাই। খুবই দুর্ভাগ্যজনক আমাদের জাতির জন্য যে আমরা 2024-এর 5 অগস্ট আমাদের স্বাধীনতা অর্জনের পরেও আমাদের স্বাধীনতার মূল মাস্টার মাইন্ড শহীদ শরীফ ওসমান হাদি ভাই গতকালকে শাহাদাত বরণ করেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা যখন নিউজটা শুনি, গতকাল রাত থেকে সারা বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতা এবং ইনকিলাব মঞ্চের আমাদের যে নেতৃবৃন্দু আছে, আমরা সবাই বিভিন্ন জায়গায় আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করি। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা গতকাল রাতেই এখানে একটা বুলডোজার নিয়ে আসি এবং এই ফ্যাসিবাদের আতুরঘর খুনি হাসিনার শেষ ঠিকানা কুলাঙ্গার সন্তান মুজিবের শেষ কৃতিটা এখানে, শেষ চিহ্নটার জন্য আমরা মুছে ফেলি। তার জন্য আমরা আসি এবং পরবর্তীতে যে কোনো প্রশাসনিক লেসপেন্সারির কারণেই হোক বা যেভাবেই হোক আমাদের বুলডোজারটাকে এখানে পরিপূর্ণ কার্যক্রম পরিচালনা করতে দেয়নি। তারই পরিপ্রেক্ষিতে আমাদের সাধারণ জনতা যারা আছে তারা যে যার মতো করে যে যা পারছে তাই ভাঙচুর করতেছে। এই যে শহীদ আপনি ইনকিলাব মঞ্চের ওসমান হাদি যে শহীদ হয়েছেন, তো এইটা নিয়ে আপনাদের কি বার্তা থাকবে? শহীদ শরীফ ওসমান হাদি ভাই শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি বাংলাদেশ, বাঙালি জাতি এবং আমাদের তরুণ প্রজন্মের একজন আইডল ছিলেন, সাহসিকতার এক মূল অগ্রগতির নায়ক ছিলেন। তো তারা ভাবছে যে এক শহীদ শরীফ ওসমান হাদিকে শেষ করার পর বাঙালি জাতি, বাংলাদেশ এবং জেনজিরা হয়তো স্তব্ধ হয়ে যাবে। না, এটা তাদের ভুল ধারণা। বরঞ্চ আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রামকে শহীদ ওসমান হাদি ভাইয়ের রক্ত আরও বেগবান করবে, আমাদের এই সংগ্রামের ভূমিকে আরও উর্বর করবে, আমাদের শক্তি এবং সাহস এবং আত্মবিশ্বাসকে আরও বলিয়ান করবে। ধন্যবাদ। আসলে আমরা এখানে জানতে চাচ্ছিলাম যে একজন তিনি আসলে গতকাল রাত থেকে এখানে আছেন এবং সার্বিক পরিস্থিতি তিনি যেমনটি দেখেছেন এবং তেমনটি তিনি জানাচ্ছেন। তিনি আসলে মূলত আধিপত্যবাদ বিরুদ্ধে যে শরীফ ওসমান হাদি যে ভোকাল ছিল, সে ভোকালের জন্য তিনি আসলে মূলত এখানে এসেছেন এবং তিনি তার মতে যে এই ধানমন্ডি ৩২-এর যে বাড়ি, এই বাড়িটি ভাঙা এবং তারা চাচ্ছে যে এই বাড়িটির যেন শেষ চিহ্ন যেন না থাকে, এমনটাই তিনি আমাদেরকে জানাচ্ছেন। তো
তো এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত এখানে বিক্ষুব্ধরা এখানে এখনো তারা ভাঙছে, এবং এবং আমরা আরেকজনের সাথে আমরা একটু কথা বলতে চাই এবং জানতে চাইবো যে আসলে এই যে গতকাল ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির মৃত্যুতে আসলে আপনাদের আসলে প্রতিক্রিয়া কি, এবং এই আজকে এই যে এখানে ধানমন্ডি 32-এ এসেছেন আপনাদের আসলে এই কি আমরা একটু জানতে চাইবো ছোট। আসলে আমরা গতকালকে রাত 9:45-এর দিকে শুনেছি যে আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্মের যে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আমি মনে করি সব থেকে কঠোর এবং কঠিন জবাব তিনি দিতেন। তো সেই আমাদের বিপ্লবী ওসমান হাদি ভাই গতকাল ইন্তিকাল করেছেন। আমরা অবশ্যই পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের পরাজয় হিসেবে দেখছি, কারণ আমরা এখনও আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারিনি। আমাদের যে নতুন একটা নির্বাচন হতে যাচ্ছিল, সুষ্ঠু একটা নির্বাচন, এই নির্বাচনে যারা নতুন একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনে দাঁড়াচ্ছিল, তাদেরকে আমরা হারাতে চলেছি। আমরা এমনও নিউজ পেয়েছি যে ওসমান হাদি ভাইকে তো খুন করা হয়েছে, পাশাপাশি আরও 50 থেকে 60 জনের একটা লিস্টই আছে আমাদের শত্রু ভারতের কাছে। তারা এই 50 থেকে 60 জন বিপ্লবীকে হত্যা করার টার্গেট রেখেছে। এটা বাংলাদেশের একটা ব্যর্থতা, নতুন বাংলাদেশে যারা ক্ষমতা নিয়ে বসে আছে তাদের একটা ব্যর্থতা। এর পাশাপাশি আমি মনে করি আমাদের 5ই আগস্টের পর বিপ্লবের যে অসমাপ্ত একটা কাজ রয়ে গেছিল, এই যে বাংলাদেশে এখনও হাসিনার যে সকল দালালরা, যে একটা প্রশাসন, পুরো একটা ফ্যাসিস্ট প্রশাসন, এই প্রশাসনকে আমরা আসলে চেঞ্জ করতে পারিনি। হাসিনার এবং ফ্যাসিস্টের যে সকল বাড়িঘর রয়েছে সেগুলোকে আমরা গুড়িয়ে দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা ছিল। এই যে অসমাপ্ত কাজগুলো, এই কাজগুলো পূরণ করার সময় আসলে এখন এসেছে। হাদি ভাইয়ের মৃত্যুর মাধ্যমে আমি মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ দিয়েছে, এবং এই সুযোগকে অবশ্যই আমরা কাজে লাগাতে চাই। গতকাল রাত থেকে আপনারা দেখেছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং বাংলাদেশপন্থী যোদ্ধারা কিন্তু ফিল্ডে নেমে গেছে, এবং আজকে থেকে আমি মনে করি সারা দেশের সর্বস্তরের জনগণ হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত, এই সুশীল সমাজের বিচার না হওয়া পর্যন্ত, এবং ভারতের এই আধিপত্যবাদ বিস্তারকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না, এবং এটাই ভারতের সাথে আমাদের শেষ সম্পর্ক বলে আমি মনে করছি। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, ঠিক গতকালই আসলে এনসিপির একজন নেত্রী ধানমন্ডি 32-এ যার ভূমিকা ছিল, এরকমই একজন নেত্রী আসলে অন্য পেছনে অবস্থায় আসলে তার লাশ পাওয়া যায়। তো এইটিকে আসলে প্রশাসন বলছে যে এটি একটা আত্মহত্যা। আপনি কি আত্মহত্যা মনে করছেন কিনা, নাকি এটির মাধ্যমে কোনো একটা ষড়যন্ত্র আছে এটা আপনি মনে করছেন? আবার দ্য সেম টাইম আমি বলতে চাইবো যে হাদিকে যারা যে হত্যা করেছে তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা যায়নি। এটাকে আপনি কিভাবে দেখছেন একটু যদি বলেন দুটো বিষয়কে। আচ্ছা, প্রথমত জান্নাতারা রুমি এনসিপির একজন নেত্রী, তিনি আত্মহত্যা করেছে, এটা মানে সম্পূর্ণরূপে একটা ফালতু কথা। তিনি তার যারা সহযোদ্ধা ছিল তারাও এটা গণমাধ্যমে প্রকাশ করেছে যে তিনি বিভিন্ন রকমের হুমকির মুখে ছিলেন, এবং এই সব কিছু নিয়ে ট্রমাটাইজড হয়ে সে অবশ্যই ট্রমাটাইজড ছিল, কিন্তু তাদেরকে যারা হুমকি দিয়েছে তারাই মূলত এই হত্যাচক্রের সাথে জড়িত। আমরা দেখেছি যে তিনি ধানমন্ডি 32-এ এসে আওয়ামী লীগের একজন নেত্রীকে মারধর করার জন্য অগ্রসর হয়েছিলেন, এবং এনসিপির যে দাবি নিয়ে, এনসিপির যে প্রতিজ্ঞা নিয়ে তারা চলছে সামনের দিকে, তো আমি মনে করি জান্নাতারা রুমি অবশ্যই বিপ্লব পরবর্তী একটা বাংলাদেশে সেই অঙ্গীকার নিয়ে কিন্তু তিনি এনসিপির সাথে যুক্ত হয়েছিলেন, এবং অ্যাটলিস্ট তিনি ফ্যাসিবাদ বিরোধী ছিলেন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিলেন। তো এই ক্ষেত্রে বাংলাদেশে আমরা জানি যে একটা প্রশাসন, সচিবালয় সহ প্রশাসনিক যে কাঠামো, র্যাব, বিজিবি সকলেই কিন্তু গণহত্যার সাথে জড়িত ছিল এবং তাদের কারোর বিচার হয়নি। এক্ষেত্রে জান্নাতারা রুমিকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে, এবং তিনি যেখান থেকে হুমকিগুলো পেয়েছিল এবং ধানমন্ডি 32-এ ভাঙতে আসার কারণে কিন্তু তিনি ভারতের একটা টার্গেট হিসেবে পরিচিত হয়েছিলেন, এবং ধানমন্ডি 32-কে ঘিরে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা চক্রান্ত করেছিল তারাই কিন্তু এনসিপির এই জান্নাতারা রুমির হত্যার পিছনে দায়ী। এটাকে কখনোই আত্মহত্যা বলা যাবে না। এটা দুটো বিষয়কে কি আপনি প্রশাসনের ব্যর্থতা বলে মনে করছেন বা শৃঙ্খলা অবনতি বলে মনে করছেন? অবশ্যই এটা প্রশাসনের ব্যর্থতা আসলে বলবো না, প্রশাসনের চক্রান্ত বলবো আমি এটিকে। কারণ হচ্ছে এই প্রশাসন সম্পূর্ণরূপে আওয়ামী লীগদের সাথে জড়িত। আওয়ামী লীগ এবং ভারতের দালালি করেই তারা এই 54 বছর বাংলাদেশের মাটিতে টিকেছিল। তাই প্রশাসনের ব্যর্থতা না, বরং আমি বলবো যে ইন্টারিম যে সরকার আমরা যাদেরকে গঠন করেছি তারা আসলে বিপ্লবকে পরিপূর্ণ অর্থে ধারণ করে না। তাই অবশ্যই এটা তাদের একটা ব্যর্থতা, এবং প্রশাসন এটা সরাসরি তাদের সাথে জড়িত, তারা প্রশাসনের সাথে জড়িত। এই ভারতের যে আধিপত্যবাদ যারা বিস্তার করছে এবং যারা আমাদের বিপ্লবী সহযোদ্ধাদেরকে হত্যার চেষ্টা করছে, এই প্রশাসন সম্পূর্ণরূপে তাদের সাথে জড়িত। থ্যাংক ইউ।
আসলে এখানে একজন একজন আন্দোলনকারী তিনি জানাচ্ছিলেন যে আসলে গতকাল যে শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে তারা আসলে যে পরিমাণ তারা শোকে স্তব্ধ হয়েছে, শোকের স্তব্ধতারই আসলে বহিঃপ্রকাশ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক জনগণ আসলে মূলত এখানে এসেছেন। এখানে এসে তারা মূলত তারা এই যে 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 এখানকার যে সার্বিক যে অবস্থা এই অবস্থা পর্যবেক্ষণ করতে আসেন এবং এই যে তাদের এই যে বঙ্গবন্ধুর যে বাড়ির যে ধ্বংস বিশেষ রয়েছে এবং যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু তারা বলছেন যে এটি ফ্যাসিবাদের সর্বোচ্চ আখড়া, যার কারণে আসলে মূলত এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে এবং বিপ্লবীদেরকে আসলে ধরে টার্গেট কিলিং করা হচ্ছে। তো এই জন্য মূলত তারা এই ধ্বংস বিশেষ দিকেও তারা যাচ্ছে না। তো এই যে আপনি দেখছেন যে বেলা বাড়ার সাথে সাথে মোটামুটি অসংখ্য লোকজন এখানে আশেপাশে আসছেন এবং বাড়ছেন এবং তারা স্লোগান দিয়ে তারা মূলত ভাঙছেন। তো এই ছিল মোটামুটি ধানমন্ডি ৩২-এর থেকে সর্বশেষ অবস্থা।